আচ্ছা, আমরা যে গণতান্ত্রিক ব্যবস্থাকে চিনি, এটাই কি সেরা, নাকি এর থেকেও ভালো কোনো বিকল্পের কথা ভাবা যেতে পারে? আজকে আমরা ঠিক এই রকম কিছু মৌলিক প্রশ্ন নিয়ে কথা বলবো মাওলানা মোহাম্মদ আব্দুর রহিমের লেখা গণতন্ত্র নয় পূর্ণাঙ্গ বিপ্লব বইটাকে কেন্দ্র করে। বইটা শুরুই হচ্ছে একটা দারুণ কথা দিয়ে। এটা কিন্তু শুধু কোনো রাজনৈতিক মতামত বা বিশ্লেষণ না, এটা একটা একেবারে নতুন সমাজ ব্যবস্থার স্বপ্ন। চলুন লেখকের এই স্বপ্নের গভীরতাটা একটু বোঝার চেষ্টা করি আর দেখি ঠিক কোন যুক্তিতে তিনি এই নতুন ব্যবস্থার কথা বলছেন। তো এই পুরো আলোচনাটা আমরা 4টা ধাপে দেখব। প্রথমে গণতন্ত্র নিয়ে লেখকের মূল আপত্তিটা কোথায়, এরপর তিনি কিভাবে ঔপনিবেশিক শাসনকে আজকের এই পরিস্থিতির জন্য দায়ী করেন। তারপর আমরা দেখব স্বাধীনতা পাওয়ার পর ঠিক কী ঘটল বলে তিনি মনে করেন, আর সবশেষে তার সমাধানটা কি, অর্থাৎ পূর্ণাঙ্গ বিপ্লব। তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। লেখকের সবচেয়ে মৌলিক আর সম্ভবত সবচেয়ে বিতর্কিত যুক্তিটা দিয়েই শুরু করি। কেন তিনি মনে করেন যে গণতন্ত্র আর ইসলামের পথ দুটো পুরোপুরি আলাদা? সংঘাতটা আসলে কোথায়? দেখুন, লেখকের পুরো যুক্তির একেবারে কেন্দ্রে আছে একটাই শব্দ, সার্বভৌমত্ব বা সভরেন্টি। খুব সহজ করে বললে, দেশের আইন কে বানাবে, মানুষ বানাবে নাকি অন্য কোনো উৎস থেকে আসবে, এই প্রশ্নের উত্তরটাই ঠিক করে দেয় সার্বভৌমত্ব কার হাতে। মানে রাষ্ট্র চালানোর চূড়ান্ত ক্ষমতাটা কার, সেটাই হলো সার্বভৌমত্ব। এখানে দেখুন বিষয়টা কত পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। একদিকে আছে গণতন্ত্র, যেখানে ক্ষমতা আর আইন তৈরির অধিকার মানুষের হাতে, আর অন্যদিকে আছে ইসলামের ধারণা, যেখানে চূড়ান্ত ক্ষমতা বা আইন আসে সৃষ্টিকর্তার কাছ থেকে। লেখকের মতে এই দুটো ব্যবস্থার মধ্যে কোনো আপোষ সম্ভব না, এরা একে অপরের বিপরীত। ভাবার বিষয় হল, এই দুটো কি আসলেই এতটাই আলাদা? আর এই মৌলিক পার্থক্যের ওপর ভিত্তি করেই লেখক তার চূড়ান্ত সিদ্ধান্তে এসেছেন। তিনি তার ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বলছেন, মানুষের বানানো আইন মেনে নেওয়ার মানেই হল সৃষ্টিকর্তার কর্তৃত্বের জায়গায় মানুষের কর্তৃত্বকে বসানো। আর ঠিক এই কারণেই তিনি এই ব্যবস্থাকে একটা কুফুরি ব্যবস্থা বা অবিশ্বাসের ব্যবস্থা হিসেবে দেখছেন। কিন্তু প্রশ্ন হল, আজকের এই পরিস্থিতিটা তৈরি হলো কিভাবে? লেখকের মতে এর শেকড় গেঁথে আছে বহু বছর আগে, সেই ঔপনিবেশিক শাসনামলে। চলুন ইতিহাসে একটু পেছন ফিরে তাকানো যাক। লেখক যেভাবে দেখিয়েছেন, ব্রিটিশরা কিন্তু শুধু দেশ শাসন করেনি, প্রায় 200 বছর ধরে তারা 4টা মূল জায়গায় আঘাত করে একটা গোটা সমাজকে ভেতর থেকে বদলে দেওয়ার চেষ্টা করেছে। সেই 4টি স্তম্ভ ছিল শিক্ষা, আইন, অর্থনীতি আর সংস্কৃতি। চলুন আর একটু ভেঙে দেখি এটা কিভাবে কাজ করেছে। লেখকের মতে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এমন একটা শ্রেণী তৈরি করা হলো যারা দেখতে দেশি হলেও চিন্তাভাবনায় পুরোপুরি ঔপনিবেশিক। এরপর ব্রিটিশ আইন দিয়ে ইসলামিক আইনকে পুরনো আর অচল প্রমাণ করার চেষ্টা হলো। অর্থনীতিতে নিয়ে আসা হলো সুদ ভিত্তিক ব্যবস্থা, আর পশ্চিমা সংস্কৃতিকে এমনভাবে ছড়িয়ে দেওয়া হলো যাতে স্থানীয় মূল্যবোধগুলো দুর্বল হয়ে পড়ে। লেখকের মতে এই সব কিছুই ছিল একটা সুচিন্তিত পরিকল্পনা। এই যে একটা ঐতিহাসিক পটভূমি তৈরি হল, লেখক ঠিক এখান থেকেই স্বাধীনতা পরবর্তী সময়ের দিকে আঙুল তুলেছেন। তার মূল কথাটা হল, শাসকরা চলে গেলেও তাদের তৈরি করা সিস্টেমটা কিন্তু রয়েই গেছে। আর স্বাধীনতা পরবর্তী দেশীয় শাসকদের বর্ণনা দিতে গিয়ে লেখক এমন একটা শব্দ ব্যবহার করেছেন যা শুনলে চমকে উঠতে হয়। তিনি তাদের বলছেন মানুষপুত্র, মানে ইংরেজদের মানুষপুত্র। সোজা কথায়, যারা রক্তে মাংসে এদেশের হলেও মন মানসিকতায় তাদের ঔপনিবেশিক প্রভুদেরই নকল করে। এই কথাটাতে লেখকের মূল হতাশাটা বোঝা যায়। তার মতে শাসকের গায়ের রং বদলেছে, কিন্তু শাসনের ধরন বদলায়নি। সেই একই ঔপনিবেশিক আইন, শিক্ষা আর প্রশাসন রয়ে গেছে। কিন্তু আসলেই কি তাই? স্বাধীনতা কি তাহলে শুধুই একটা কথার কথা ছিল? লেখক আসলে এই প্রশ্নটা করছেন আমাদের সবাইকে। একটা দেশের পতাকার মানচিত্র বদলে গেলেই কি সেই দেশের মানুষ প্রকৃতপক্ষে স্বাধীন হয়ে যায়? তাদের মুক্তি কি মেলে? তো এতক্ষণ আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম। তাহলে লেখকের চোখের সমাধানটা কি? তিনি বলছেন, এই ভাঙা সিস্টেমে জোড়াতালি দিয়ে কোনো লাভ নেই, দরকার একটা সম্পূর্ণ নতুন রাস্তা। আর সেই নতুন রাস্তাটার নাম হল
খেলাফত। লেখকের বর্ণনায় এটা এমন একটা শাসন ব্যবস্থা যা কোরআন ও সুন্নাহর উপর ভিত্তি করে চলবে। এর লক্ষ্য হল ইসলামের ইতিহাসের প্রথম যুগের সেই খেলাফতের রাশেদা বা ন্যায়ভিত্তিক শাসনের আদর্শকে আবার ফিরিয়ে আনা। লেখকের মতে নির্বাচনের মাধ্যমে এই পরিবর্তন আনা সম্ভব না। কেন? কারণ তিনি মনে করেন পুরো নির্বাচনী ব্যবস্থাটাই মানুষের সার্বভৌমত্বের উপর দাঁড়িয়ে আছে। তাছাড়া এতে দুর্নীতি, মিথ্যা প্রতিশ্রুতি আর অনৈতিকতারও প্রচুর সুযোগ থাকে। কিন্তু তার সবচেয়ে বড় যুক্তিটা হল যে প্রক্রিয়ার ভিত্তিটাই ভুল, সেই প্রক্রিয়া দিয়ে সঠিক লক্ষ্যে পৌঁছানো অসম্ভব। আর ঠিক এ কারণেই লেখক কোনো ছোটখাটো সংস্কারের কথা বলছেন না, তিনি ডাক দিচ্ছেন একটা পূর্ণাঙ্গ বিপ্লবের। এর মানে হল ঔপনিবেশিক আমলের আইন, অর্থনীতি, শিক্ষা এই সব কিছুকে শুধু বদলানো না, বরং একেবারে শিকড় থেকে উপড়ে ফেলে এর জায়গায় সম্পূর্ণ নতুন একটা ইসলামী ব্যবস্থা তৈরি করা। সবশেষে লেখকের এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। একটা সমাজ কোন পথে চলবে, মানুষের তৈরি করা আইন দিয়ে নাকি ঐশ্বরিক কোনো নির্দেশনা দিয়ে? এই দুটোর মধ্যে কি কোনোভাবে সমন্বয় করা সম্ভব, নাকি যে কোনো একটাকে বেছে নিতেই হবে? এই গভীর প্রশ্নটা নিয়েই ভাবনার অবকাশ থেকে যায়।